আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেইই পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স পিওই এই সাবজেক্টের লেকচার শিট 2 এর 1 নম্বর দেখছিলাম। অনেক ইম্পর্টেন্ট একটি অধ্যায়, এই 2 নম্বর অধ্যায়। এখান থেকে আমাদের প্রায় প্রশ্ন থাকে আর কি। তো আজকে আলোচনা করব এই যে ভারসাম্য দাম কি চিত্র সহ ব্যাখ্যা করুন। অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং এই আলোচনায় আরেকটা অধ্যায়ে আমাদের আলোচনা। আর এই যে বাজার ভারসাম্য সংজ্ঞা দিন, যে সকল বিষয় বাজার ভারসাম্যকে ধাবিত করে তা বর্ণনা দিন। আচ্ছা, এই বাজার ভারসাম্য বা ভারসাম্য দাম একই জিনিসই আর কি। বাজার ভারসাম্য বা ভারসাম্য দাম কি একই জিনিসই। এটা দেখলে 23-24 আমাদের হয়ে যাবে। আমরা 23 নম্বর দেখব। 23 নম্বর এটা কি আলোচনা করা হয়েছিল না? হয়ে গেছিল। এটা হয়েছিল না? জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, এটা দেখবো আমরা। এটা গত বছর আসছিল, মেবি আসবে না মনে হয়। এই ফ্লোর প্রাইস এবং প্রাইস সিলিং, প্রাইস ফ্লোর আর হচ্ছে প্রাইস সিলিং, এটা গত বছর আসছিল মেবি। গত বছর আসছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, গত বছর আসছিল এটা। আচ্ছা, গত বছর আসছিল, এটা দেখবো না। পরিবর্তক বা বিকল্প দ্রব্য আর পরিপূরক দ্রব্য বা অনুষঙ্গী দ্রব্য কি? হ্যাঁ, তো এটা কিন্তু এই পরিবর্তক পরিপূরক এই জিনিস, এই নামগুলা কিন্তু আমাদের সচরাচর আসে। এখন কিন্তু আপনাদের এভাবেও দিতে পারে, বা বিকল্প দ্রব্য কি আর হচ্ছে অনুষঙ্গিক পণ্য বা দ্রব্য কি, এভাবেও দিবে। তখন আপনাকে কিন্তু এই অনুষঙ্গিক বলতে আমরা পরিপূরক বুঝতে হবে। পরিবর্তক বলতে একটির পরিবর্তে আরেকটি। পরিবর্তক কি? একটি দ্রব্য ব্যবহার করতেছি, আমরা যদি কোনো দ্রব্য যদি অভাব বা কোনো বাজারে যদি না থাকে, তাহলে আরেকটি দ্রব্য দ্বারা আমরা সে চাহিদা পূরণ করতে পারি, তাই না? আর এটা হচ্ছে পরিবর্তক বা বিকল্প। আর পরিপূরক কি? একটি দ্রব্য ব্যবহার করলে আপনাকে আরেকটি দ্রব্য ব্যবহার করতেই হবে। যেমন চা যদি ব্যবহার করেন, তাহলে সেখানে চিনি আমাদের ব্যবহার করতে হয়, চার সাথে চিনি। চা চিনি হচ্ছে পরিপূরক দ্রব্য, আর চা আর কফি হচ্ছে পরিবর্তক দ্রব্য, বিকল্প বা পরিবর্তক দ্রব্য। বুঝতে পেরেছেন এই দুটার মধ্যে বিষয়টা? তাহলে চা এবং চিনি হচ্ছে আমাদের কাছে চা আর চিনি অনুষঙ্গী, পরিপূরক। হ্যাঁ, চা চিনি পরিপূরক, আর পরিবর্তক হচ্ছে আমাদের চা কফি, এরকম। তাহলে এখানে এটা আসছিল, এই যে বিকল্প শুধু পরিবর্তক দ্রব্য আসলে 96 সালে, 96 আর কি। আর পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য কি, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। তো আমরা একটু এটা দেখি। এই যে দেখুন, এই প্রশ্নগুলা কিন্তু আমাদের বারবার আসে, মানে একটু চেঞ্জ করে দিই। এটা আমরা আগেই পড়েছি যে ভোক্তাদের রুচির পরিবর্তন কি চাহিদা রেখা বরাবর সঞ্চালন করে অথবা চাহিদা রেখার স্থান পরিবর্তনের দিকে পরিচালিত হয়। আপনার উত্তরের ব্যাখ্যা করুন। তাহলে ভোক্তার রুচির পরিবর্তন, এটা কোন ধরনের পরিবর্তন? রুচির, হ্যাঁ, অন্যান্য বিষয়ের পরিবর্তন। অন্যান্য বিষয়ে যখন পরিবর্তন হয় তখন রেখা স্থান পরিবর্তন করে। চাহিদা রেখা কি হয়? চাহিদা রেখাতে এইদিকে ডান দিকে নিম্নগামী, এই স্থান পরিবর্তন করবে। আগে যেখানে ছিল এখান থেকে এখানে যাবে, নাহলে এখানে যাবে, তাই না? স্থান পরিবর্তন, অথবা কম হতে পারে অথবা বেশি হতে পারে, অর্থাৎ স্থান পরিবর্তন করে, তাই না? তো এটাই সেই বিষয় কিন্তু এখানে লেখা আছে, এটা আলোচনা করছি না। এই চাহিদা রেখা বরাবর, চাহিদা রেখা বরাবর সঞ্চালন কি? একই রেখার এখানে চাহিদা থাকতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, একই রেখা বরাবর সঞ্চালন। এটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ। হ্যাঁ, এটা শুধুমাত্র দামের পরিবর্তন হয়। যদি দাম এই যে 1 2 3 4 এরকম দাম যদি আমাদের
বৃদ্ধি পায় বা কমে যায়, সেই ক্ষেত্রে একই রেখা বরাবর পরিবর্তন হয়। আর চাহিদা রেখার পরিবর্তন কখন হয়? এই যে চাহিদা রেখা, এই যে ওই যে ভাই বলছিল, আলমগীর ভাই, যে হ্যাঁ মূল চাহিদা রেখা ওই যে ডট 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 দিয়ে করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডট ডট দিয়ে কেন দিলে সুবিধা হবে তাই হ্যাঁ বলছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ডট ডট দিয়ে করা আছে। তো আলমগীর ভাই মনে হয় নেই, থাকলে বুঝতে পারতো। তো এখানে আমাদের মূল চাহিদা হচ্ছে এটা, আর যদি আমাদের চাহিদা বেশি হয়ে যায় এখানে রেখাটা যাবে, যদি চাহিদা কম হয় এখানে আসবে। অর্থাৎ আমাদের যদি অন্যান্য বিষয় ভোক্তার আয়, রুচি, অভ্যাস এটা দ্বারা যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের এই রেখাগুলি কি হবে? আমাদের স্থান পরিবর্তন, চাহিদা রেখা আর যে মূল যে বিন্দু সেখানে থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটা আমরা আগে দেখেছি। এখানে এই উদাহরণটা এখানে আপনারা দেখে নেবেন, যদি এটা এটা ভালো লাগবে। আগের ওটা যদি একটু ইয়া হয় তাহলে এটা দেখবেন, এটা দেখলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, কমলার আয়, সরি কমলা হচ্ছে কামালের আয় হ্রাস পায়, এখানে আয় হ্রাস পাইছে, এটাও কি অন্যান্য অবস্থা, তাই না? অন্যান্য বিষয়। অন্যান্য অবস্থার ফলে এখানে ওই একই জিনিসে আসবে, ব্যাখ্যাগুলো এটা পড়ে নেবেন, তাহলে যে স্থান চেঞ্জ হবে আয় পরিবর্তন হলে। এখানে ওইরকম অনেক ইয়ে আছে। উৎপাদকের উদাহরণ। প্রযুক্তি পরিবর্তন, এই দেখুন এখানে উৎপাদকের প্রযুক্তির পরিবর্তন, মানে যে উৎপাদন করে সে প্রযুক্তি, নতুন প্রযুক্তি নিয়ে আসছে। পরিবর্তন, যোগান রেখা কি হবে? যোগান রেখা বরাবর সঞ্চালন করবে না, যোগান রেখা বরাবর সঞ্চালন করবে না, শুধুমাত্র দামের পরিবর্তন হলে হবে। প্রযুক্তি তো অন্যান্য বিষয়ের মধ্যে, তাই না? জি। দামের পরিবর্তন যখন হবে তখন যোগানের কি হবে? এই যে যোগান রেখা এদিকে, তখন স্থান চেঞ্জ হয়ে যাবে। এই যে দামের পরিবর্তন, এই জিনিসগুলো একটু দেখবেন, এটা খুবই মজার পড়া, এগুলো একটু বুঝে পড়েন। এই নিকৃষ্ট দ্রব্য, এগুলো আসে। নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য এবং ভ্যাপলেন দ্রব্য কি? এটা পড়ে নেবেন, অত বেশি ইয়া নেই। আমরা মূল 3 স্টার যেটাতে দেওয়া আছে ওইটা আলোচনা করছি, কারণ সবগুলো তো দেখার। আমরা পরিপূরক, পরিবর্তক দ্রব্য 31, এই যে একটু দাঁড়ান, ভাইকে বলে দিই, ভাইয়া ফোন দিচ্ছে। ভাই 10টা 30-এ শুরু করব। আচ্ছা, তাহলে পরিবর্তক বা বিকল্প দ্রব্য ও পরিপূরক দ্রব্য কি? পরিবর্তক বা বিকল্প দ্রব্য যখন দুটি দ্রব্যের মধ্যে একটি পরিবর্তে অন্যটি ভোগ করা যায় বা যা থেকে প্রায় সমান উপযোগ লাভ করা যায়, তখন দ্রব্য দুটিকে এক একটি অন্যটির বিকল্প বা পরিবর্তক দ্রব্য বলা হয়। অন্যভাবে বলতে পারি, একটি দ্রব্যের দাম বৃদ্ধিতে যদি অন্য দ্রব্যটির চাহিদা বৃদ্ধি পায়, তবে দ্রব্য দুটিকে পরিবর্তক দ্রব্য বলে। যেমন চা, কফি, চিনি, গুড়, কলম, পেন্সিল ইত্যাদি একে অপরের পরিবর্তক। উদাহরণ, মনে করি চিনির দাম 40 টাকা, তখন 1 মাসে 2 কেজি গুড় ক্রয় করে, কিন্তু চিনির দাম বেড়ে 45 টাকা হলে তখন সে 2 কেজি গুড় না ক্রয় করে 3 কেজি গুড় ক্রয় করবে। মানে চিনির চাহিদা ওইদিকে চিনির পরিমাণটা কমিয়ে দেবে, আর গুড়ের চাহিদাটা, গুড়ের পরিমাণটা তখন বেড়ে দেবে। তাহলে চিনির দাম বেড়ে যাওয়ায় ক্রেতা বেশি পরিমাণে গুড় কিনবে। এখানে ক্রেতা গুড়কে চিনির পরিবর্তক হিসেবে ব্যবহার করে। এটা ইজি আছে, এটা সমস্যা নেই। তাহলে এটা পরিপূরকের থাকবে কি? চা, চিনি, কালি, কলম, পেট্রোল, গাড়ি, জুতা, মোজা ইত্যাদি। এটা হচ্ছে পরিবর্তক। আর পরিপূরক হচ্ছে দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে অন্য দ্রব্যের ভোগও বৃদ্ধি পায়। তাহলে একটি দ্রব্য যদি ব্যবহার করি, তাহলে অন্য একটি দ্রব্য আমাদের ব্যবহার অবশ্যই করতে হবে। সেই দুটি দ্রব্যকে আমরা কি বলবো? পরিপূরক দ্রব্য, তাই না? যেটা চা, চিনি, কালি, কলম, এগুলা, এই জিনিসগুলো, এটা আমাদের অত বেশি ইয়া না, একবার করে যাবেন। এটা অনেকবার দেয়, অনেকবার আসে এবং খুব ইম্পর্টেন্ট। এগুলা তার মধ্যে যেগুলা নিকৃষ্ট দ্রব্য, যে সকল দ্রব্যর ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে, আয় বাড়লে চাহিদা কমে, আর আয় কমলে চাহিদা বাড়ে, সে সকল দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে। সে সকল দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে। মানে আয় বাড়লে তো সাধারণত চাহিদা, সে সকল দ্রব্যের চাহিদা বাড়ার কথা, কিন্তু চাহিদা বাড়ে না। হ্যাঁ, তাহলে সেই আবার যেসব দ্রব্য সামগ্রী দরিদ্র জনসাধারণ প্রতিনিয়ত ব্যবহার করে থাকে, আহ, তাহলে এখানে মোটা চাল, মোটা কাপড়, নিম্নমানের খাদ্য সামগ্রী ইত্যাদি নিকৃষ্ট দ্রব্য বলা চলে। তবে অন্য পরিভাষায় গিফেন দ্রব্যকেই নিকৃষ্ট দ্রব্য বলা যায়।
গিভেন দ্রব্য। গিফেন দ্রব্য জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় এই নিকৃষ্ট দ্রব্য মূলত গিফেন দ্রব্য। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় নিকৃষ্ট দ্রব্য যেমন মোটা চাল, মোটা কাপড় প্রভৃতির দাম বৃদ্ধি পেলে দরিদ্র জনসাধারণ অন্যান্য উৎকৃষ্ট দ্রব্য যেমন মাছ, মাংস প্রভৃতির ভোগ কমিয়ে দেয়। এসব চড়া দামের নিকৃষ্ট দ্রব্যগুলি বেশি পরিমাণ ক্রয় করে এবং সুতরাং এসব দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বৃদ্ধি পায় এবং দাম কমলে চাহিদা হ্রাস পায়। অর্থাৎ এসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। স্যার রবার্ট গিফেন এসব দ্রব্যের কথা প্রথম উল্লেখ করেন বলে তার নাম অনুসারে এগুলোকে গিফেন দ্রব্য বলা হয়। গিফেন দ্রব্য এটা কিন্তু আমাদের পরীক্ষা আসছে না। গিফেন দ্রব্য কি? আচ্ছা, ভেবলেন দ্রব্য। ভেবলেন দ্রব্য বিলাসবহুল পণ্য এবং উচ্চতর পণ্য যেগুলির দাম, যোগান এবং চাহিদার সাধারণ অর্থনৈতিক আইন অনুসরণ করে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো জিনিস ব্যয়বহুল হয়ে যায় তখন এর জন্য চাহিদা হ্রাস পায়। ভেবলেন গুডসের, এটা গুডের হয়েছে, গুডস হবে মানে পণ্য বা দ্রব্যের ক্ষেত্রে সাথে বিপরীত ঘটনা ঘটে। যখন দাম বৃদ্ধি পায় তখন লোকেরা তাদের আরো চায় বা আরো বেশি আরো চাহিদা বৃদ্ধি পায়। যেমন এগুলার ক্ষেত্রে কিরকম, যেমন আমাদের আইফোনের ক্ষেত্রে সাধারণত যখন একটা নতুন মডেল আসে তখন হচ্ছে এটা বিলাসজাত দ্রব্য। এগুলা ভেবলেন দ্রব্যটা হচ্ছে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে, আর এগুলা হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য একবার প্রয়োজনীয় যে জিনিস দ্রব্যগুলো সেই দ্রব্যের ক্ষেত্রে গিফেন দ্রব্য। আর ভেবলেন দ্রব্য হচ্ছে আমাদের বিলাসবহুল যে সকল দ্রব্য সেই দ্রব্যের ক্ষেত্রে, যে সেগুলোর দাম বৃদ্ধি পেলেও সেগুলো তাড়াহুড়া করে দেখেন না, যে ইউরোপের কান্ট্রিগুলোতে যখন আইফোন প্রথমে রিলিজ হয় সেখানে লাইন ধরে ক্রয় করে। এইরকম চাহিদা বেড়ে যায়, যখন কোনো দ্রব্যের দাম বেড়ে যায় তখন সেখানে সেই দ্রব্যটার চাহিদা তাদের কাছে, ওই শ্রেণীর লোকের কাছে বেড়ে যায়। সেগুলো হচ্ছে ভেবলেন দ্রব্য। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে আমাদের গিফেন দ্রব্যটা বেশি আসে। তো এখানে উদাহরণসহ গিফেন দ্রব্যের সংজ্ঞা দিন। গিফেন দ্রব্য কি হবে? সাধারণ দ্রব্য থেকে ভিন্ন। গিফেন দ্রব্য বা গিফেন গুডস, গিফেন দ্রব্য হলো যেটা পড়লাম আমরা, যেটা এটা পড়লাম না এখানে আসছে এটা না। হ্যাঁ, আচ্ছা, এটা আসছে, এটা দেখবো না। তাহলে এখানে আমাদের পরেরটা দিয়ে আছে 30টা। দুধের দাম, এটা পড়ছে এরকম, দুধের দাম বৃদ্ধির ফলে কফির চাহিদার উপর কি প্রভাব ফেলবে? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন। আবার এরকম আছে একই প্রশ্নের উত্তরটা সব। সম্প্রতি সম্প্রতি বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে মোটর গাড়ির চাহিদার উপর প্রভাব কি পড়বে তা ব্যাখ্যা করুন। তার মানে আমাদের দুধ এবং কফি ব্যবহার করলে আমাদের দুধ লাগে, তাই না? তার মানে কফি ব্যবহার করলে দুধ লাগবে, এই দুটো হচ্ছে কি পরিপূরক, তাই না? পরিপূরক। জি। আর এখানে আমাদের গাড়ির যদি কিনি আমরা, তাহলে জ্বালানি কি লাগবে অবশ্যই, তাহলে গাড়ি আর জ্বালানি কি পরিপূরক, তাই না? জি। আবার এখানে যে অ্যান্সার, এখানে যেটা প্রথমে মূল অ্যান্সার এক্স এবং ওয়াই, এই প্রশ্নটা ছিল এরকম, এক্স এবং ওয়াই পরিপূরক, মানে এক্স এবং ওয়াই এর পরিপূরক, ওয়াই ব্যবহার করলে এক্স লাগবে, এক্স ব্যবহার করলে ওয়াই লাগবে, পরিপূরক। কারণ তারা প্রায়শই একসাথে উপভোগ করা হয়। যখন এক্স এর দাম বেড়ে তখন ওয়াই চাহিদা বাড়ে। আচ্ছা, চাহিদার পরিমাণ এবং দামের পরিমাণ কি হবে, এটা হচ্ছে মূল প্রশ্ন। তাহলে এই দুটো পরিপূরকের মধ্যে আমাদের এটা বলেছে, তাহলে এই দুটো পরিপূরক, এখানেও পরিপূরক, একই জিনিসই। দেখুন পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমাদের কি হয়, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কি হয়। এবার হয়তো 97 আসে, এটা আমাদের পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কি হতে পারে সেই জিনিসটা আসতে পারে, যে আমাদের পরিবর্তক দ্রব্য যখন হয় তখন আমাদের চাহিদা রেখা কি হবে বা যোগান রেখা কি হবে, এরকম আমাদের আসতে পারে। এই প্রশ্নটা যেহেতু 97 আসছিল, আমরা এরকম একটা প্রশ্ন দেখি। এটা হচ্ছে 34 নম্বর। এখানে একটু আগের ওই প্রশ্নে অ্যান্সার করা আছে, বাট এই জিনিসগুলো আগেরটা যদি বুঝি তাহলে এটা পারবো। এই এক্সটাকে যদি আমরা ধরি জ্বালানি, আর এই ওয়াইটাকে যদি আমরা ধরি মোটর গাড়ি, তাহলে আমরা অ্যান্সার গুলো করতে পারবো এখানে। আবার এক্সটাকে যদি ধরি দুধ, ওয়াইটাকে যদি ধরি হচ্ছে কফি, তাহলে কিন্তু একই অ্যান্সারই আমাদের আসবে। তো দেখুন, কোনো নির্দিষ্ট
দ্রব্য ও সেবা ভোগের অভাব পূরণের জন্য একই সাথে দুই বা ততোধিক দ্রব্যের ব্যবহার অপরিহার্য হলে তাকে সংশ্লিষ্ট দ্রব্যসমূহ পরিপূরক দ্রব্য বা অনুষঙ্গিক দ্রব্য হিসেবে বিবেচিত হয়, যেমন কালি, কলম, গাড়ি, পেট্রোল, চাল, চিনি ইত্যাদি। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি হলো কোনো দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা হ্রাসের সাথে সাথে দ্রব্যটির চাহিদাও হ্রাস পাবে। আচ্ছা, এক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, যে দাম অন্য দ্রব্যের দাম বাড়লে আরেকটি দ্রব্য আমরা নিব, তাই না? তাহলে আচ্ছা, থাকায় পরিপূরক দ্রব্য চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী হয়, চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী। এখানে আমরা এই জিনিসটা দেখবো, এটা দেখলে আমরা বুঝতে পারবো। আলোচক প্রশ্নে এক্স এবং ওয়াই পরিপূরক দ্রব্য, আমরা এখানে লিখবো কি ওই মোটর গাড়ি এবং হচ্ছে জ্বালানি তেল এবং মোটর গাড়ি পরিপূরক দ্রব্য। যখন হ্যাঁ, যখন এক্স এর দাম বেড়ে যায় অর্থাৎ জ্বালানি তেলের দাম বেড়ে যায় তখন পরিপূরক দ্রব্যের চাহিদা অনুসারে এক্স দ্রব্যের চাহিদা ওয়াই দ্রব্যের চাহিদা হ্রাস পাবে। যখন জ্বালানি তেলের দাম বেশি হবে তখন আমরা কি গাড়ি নিয়ে যখন আমরা যত যেতাম তখন তো আর যাবো না, তাই না? একটু হিসাব করে চলবো আমরা। এই কথাটা এখানে বলা আছে যে ওয়াই দ্রব্যের চাহিদাটা তখন কমে যাবে, মানে ওটা ব্যবহারের চাহিদাটা তখন কমে যাবে। নিম্নে চিত্রে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা দাম ও চাহিদা সম্পর্ক দেখানো হলো। তাহলে এখানে দ্রব্যের চাহিদা, এক্স দ্রব্যের চাহিদা আর এটা হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদা, দুটা পরিপূরক। তাহলে এখানে আমাদের দাম যখন বেড়ে যাচ্ছে, কোন এক্স দ্রব্যের দাম যখন আমাদের বেড়ে যাচ্ছে আমাদের এখানে, তখন কি হচ্ছে, দাম যখন বেড়ে যাচ্ছে তখন চাহিদা কম, দাম যখন কমে আসছে তখন চাহিদা বেড়ে যাচ্ছে। ঠিক ওয়াই, আচ্ছা এখানে দেখুন, হ্যাঁ, চিত্রে ও ওয়াই অক্ষে অর্থাৎ এই অক্ষে আমাদের কি দ্রব্যের দাম, এক্স দ্রব্যের দাম, এবং ওয়াই এক্স অক্ষে এই অক্ষে ও থেকে এক্স এ অক্ষে দ্রব্যের চাহিদা দেখানো হয়েছে। এক্স দ্রব্যের দাম যখন ওপি তখন এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ ওএম, এখান থেকে এর দ্রব্য এখানে ওপি দামে এই রেখা কোথায় আসে রাখছে এখানে, তাহলে ওএম পরিবর্তিত দাম, যা ডিডি ইনভার্স বা ডিডি রেখার এ বিন্দুতে নির্দেশিত, এ বিন্দুতে নির্দেশিত হচ্ছে চাহিদা। এক্স দ্রব্যর ওপি ওয়ান যখন দাম বেড়ে ওপি ওয়ানে যাবে তখন আমাদের চাহিদাটা কি হবে, কমে কত আসবে, এম ওয়ানে চলে আসবে। তাহলে এখানে আমাদের এক্স দ্রব্যের দাম বেড়ে ওপি ওয়ানে গেলে এক্স দ্রব্যের চাহিদা কমে এততে আসবে, যা বি বিন্দুতে ছেদ করে। এটা এই ব্যাখ্যাটা আমরা আগেও দেখেছি, তাই না? দ্রব্যের দাম যখন বাড়ে বা কমে তখন এই ব্যাখ্যাটা আমরা আগে দেখেছি। আবার চিত্র দুয়ে এক্স এর পরিপূরক দ্রব্য, এটা হচ্ছে একটা স্বাভাবিক, মানে কোনো একটা দ্রব্যের পরিপূরক দ্রব্যের দাম এরকম ভাবে বাড়ছে, আমাদের এরকম কমে আসছে। কিন্তু আবার চিত্র দুইয়ে বলা আছে এক্স দ্রব্যের পরিপূরক দ্রব্য ওয়াই এর ওয়াই অক্ষের দ্রব্যের দাম এবং ওয়াই এক্স অক্ষের চাহিদা পরিমাণ, এইদিকে দাম আর এইদিকে হচ্ছে চাহিদা পরিমাণ দেখানো হয়েছে। ওয়াই দ্রব্য ওপি দামে চাহিদার পরিমাণ ওএমে, যা চাহিদা রেখায় ডিডিতে এ বিন্দুতে ছেদ করে। তাহলে ওয়াই রেখায় ওপি দামে আমাদের চাহিদা রেখা, এটা হচ্ছে মূল চাহিদা রেখা, এই চাহিদা রেখার এ বিন্দুতে ছেদ করে এবং আমাদের ওএম টু হচ্ছে আমাদের ওয়াই দ্রব্য ওপি দামে চাহিদার পরিমাণ ওএম। একটু ইয়ে করে, একটু মিট করে, এখানে একটু মিস্টেক আছে মনে হয়, সরাইতে হবে। হ্যাঁ, ওএম টু হবে। এখানে আমাদের হয়ে গেল প্রশ্ন নাম্বার হচ্ছে, না এটা আমি যে লিখে নিচ্ছি, কারেকশন করবো। প্রশ্ন নাম্বার 34, প্রশ্ন নাম্বার 34 2-এর 1 নম্বর শীট 34। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের বলা আছে যে ওয়াই দ্রব্য ওপি দামে আমাদের চাহিদার পরিমাণ হবে ওএম টু, এখানে 2 হবে, যা চাহিদার পরিমাণ ডিডিতে চাহিদা রেখার এই যে ডিডি রেখাতে এ বিন্দুতে ছেদ করে। কিন্তু পরিপূরক দ্রব্য বিধি অনুসারে এক্স দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় একই দামে
ওয়াই দ্রব্যের চাহিদা, আমাদের ভারসাম্য দাম কিভাবে নির্ধারণ হয়, এর আগে প্রথমে যে প্রশ্নটা যে বললেন, এই হ্যাঁ, তৃতীয় যেটা বললেন আপনি, যে ওই স্যার। আলোচনা, ওই প্রশ্নটা এটা, জি স্যার, ওটা আলোচনা এদিকে ছিল এটা, গতদিন দেখাইছিলেন স্যার এটা। এইটুকু ছিল আমাদের উদ্বৃত্ত, আর এইটুকু ছিল ঘাটতি, ওখানে নীল কালার করা ছিল। ওই হ্যাঁ, প্রশ্নটা এটা, এটার কোনো ইয়ে নেই। চাহিদা পরিবর্তনের কারণসমূহ দিবেন: রুচি অভ্যাসের পরিবর্তন, আয়ের পরিবর্তন, রীতির পরিবর্তন, বিকল্প দ্রব্যের পরিবর্তন, এই যেটা আগে আলোচনা করেছি অবশ্য। এটা আসছিল আমাদের 96। তারপরে এটা দিবে না যদিও, রমজানে খেজুরের চাহিদা বেড়ে যায়, দাম ও পরিমাণের ভারসাম্যের উপর প্রভাব কি হবে? আচ্ছা, তারপরে আছে ভারসাম্য দামের উপর ভর্তুকি, এটা আমাদের দেখতে হবে। ভারসাম্য দামের উপর ভর্তুকি প্রদানের ফলাফল আলোচনা করুন। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যে ভর্তুকি দিই, সেই ভর্তুকির উপর এই ফলাফলটা কি প্রভাব বিস্তার করে, এটা সরকার জনস্বার্থে উৎপাদন প্রায়। ব্যয় এবং আমদানি ব্যয় অপেক্ষা কম দামে বাজারে দ্রব্য সামগ্রী বিক্রি করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ ব্যয় করে তাকে ভর্তুকি বলে। অর্থাৎ সরকার যেটা আমাদের জীবনযাত্রার মানে বা কোনো দ্রব্যের দাম যখন বেড়ে যায়, আমরা যখন অসহনীয় ওঠে, সেই দ্রব্যের দাম কমানোর জন্য সরকার তার রাষ্ট্রীয় কোষাগার থেকে ভর্তুকি দিয়ে ওই দ্রব্যের দাম কমিয়ে দেয়। সরকার সাধারণত গুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি দিয়ে থাকে। ভর্তুকি দিলে ভারসাম্য দাম পূর্বাপেক্ষা হ্রাস পায়, দ্রব্যের পরিমাণ পূর্বাপেক্ষা বৃদ্ধি পায়। বিষয়টি নিম্নলিখিতের মাধ্যমে উপস্থাপন করা হলো। আমাদের যেমন চালের ক্ষেত্রে দেয়, মৌলিক যে জিনিসগুলো, ওষুধপত্রের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে থাকে, চালের ক্ষেত্রে দেয়, কৃষকের সারের ক্ষেত্রে দেয়, এই ক্ষেত্রে আমাদের সরকার বিশেষ করে ভর্তুকি দিয়ে থাকে। চিত্র ও এক্স অক্ষে দ্রব্য, তাহলে ও এক্স অক্ষে এই ও এক্স অক্ষে দ্রব্য এবং ওয়াই অক্ষে দাম নির্দেশ, ওই যেটা আমরা বরাবর এর আগে পড়ে আসি ওইরকম ভাবে এখানে লেখা আছে। ডিডি এবং এসএস রেখা ই বিন্দুতে ছেদ করে, ডিডি এবং এসএস রেখা, মানে এটা হচ্ছে আমাদের মূল চাহিদা রেখা, এই ডিডি হচ্ছে চাহিদা রেখা, এসএস হচ্ছে যোগান রেখা। এটা আমাদের এই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে, ছেদ করায় প্রাথমিক ভারসাম্য বিন্দু ই, মানে এটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম, প্রাথমিকভাবে ভারসাম্য দাম হচ্ছে ওপি এই দাম। ওপি দামে আমাদের চাহিদা এবং যোগান যে বিন্দুতে ছেদ করছে, তাহলে ও এম হচ্ছে আমাদের ভারসাম্য চাহিদা এবং যোগান। এখন যখন সরকার ভর্তুকি দিবে, বর্তমান, আচ্ছা, এখন সরকার ই পরিমাণ ভর্তুকি প্রদান করলে এফ পরিমাণ ভর্তুকি এফ প্রদান। পরিমাণ হবে, এফ, হ্যাঁ, এফ পরিমাণ ভর্তুকি প্রদান করবে। এটা এফ পরিমাণ, এফ হুম। পরিমাণ ভর্তুকি প্রদান করার ফলে যোগান রেখা এবং চাহিদা রেখা, এস এস ইনভার্স, যোগান রেখা চাহিদা রেখা, এখানে বলছে প্রদান করার ফলে যোগান রেখা হয়েছে এস এস ইনভার্স, মানে নতুন যোগান রেখা যেটা ছিল এটা হয়েছে। তাহলে যোগান রেখা আমাদের এস এস ইনভার্স হবে। এস এস ইনভার্স হবে। এস এস যোগান রেখা ডি বরাবর এ বিন্দুতে ছেদ করেছে, ফলে নতুন ভারসাম্য দাম এফ বিন্দুতে হবে। তাহলে ভারসাম্য দাম আমাদের এই চাহিদা এবং এই যোগান রেখার এফ বিন্দুতে হবে, যেখানে আমাদের ওপি 1 দাম হবে কত, ওপি 1, আর হচ্ছে দ্রব্যের পরিমাণ হবে OM1। দুটি ভারসাম্য বিন্দুর মধ্যে তুলনা করে দেখা যায় ভর্তুকি প্রদানের ফলে যে দামের হ্রাসের পরিমাণ P1, এটুকু আমাদের দাম হ্রাস পেয়েছে। দ্রব্যের বৃদ্ধির পরিমাণ M1, আমাদের দ্রব্যের বৃদ্ধি পেয়েছে এত, দাম কমে গেছে আর দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এভাবে দুটি ভারসাম্য বিন্দু ই এবং এফ বিশ্লেষণের মাধ্যমে ভারসাম্য দামের ভর্তুকি প্রদানের ফলাফল সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ ভর্তুকি প্রদানের ফলে ভারসাম্য দামটা আমাদের কি হয়, কমে যায়, আর ভারসাম্য পরিমাণটা আমাদের বেড়ে যায়।